সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের দেশের কথা টকশোর আজকের আয়োজনে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও চেয়ারম্যান জানিপব, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন একাডেমিশিয়ান, অন্টারপ্রেনিয়র এবং জিও পলিটিক্যাল অ্যানালিস্ট, কোর ফ্যাকাল্টি মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সদস্য সচিব, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস, ফাহাদ বিন জাহেদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জনাব ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, আপনার কাছে প্রথমে আসি। যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে আমরা দেখেছি শনিবার দিন ঢাকায় একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেটি মার্চ ফর গাজা এই শিরোনামে। তো এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের প্রশংসা মুখর আলোচনা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, যে অকৃত্রিম ভালোবাসা, এবং জাতি মুসলিম জাতি হিসেবে আরেকটি মুসলিম জাতির জন্য যেভাবে তারা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, তাদের ত্যাগের কথা জানিয়েছে এই সমাবেশের মাধ্যমে, সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। স্যার, এই বিষয়টিকে নিয়ে আপনার কাছ থেকে একটি বিশ্লেষণ শুনবো যে এটি যে সংহতি জানানো হলো ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনিদের জন্য, গাজায় যারা গণহত্যার শিকার হচ্ছে ইসরায়েলি বাহিনী কর্তৃক, সেটিকে আপনি কিভাবে দেখছেন যে বাংলাদেশের এই আয়োজন, এটির ফলে কতটা ফিলিস্তিনিদের ওখানে ইম্প্যাক্ট ফেলতে পারে ইতিবাচক দিক থেকে, বা সার্বিকভাবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই বিশাল মার্চটি সবচেয়ে বেশি দৃষ্টি আকৃষ্ট করেছে ইসরায়েলি নিউজ মিডিয়া। ইসরায়েলি নিউজে তারা বলেছেন প্রায় 1 লক্ষ লোক এই মার্চে অংশগ্রহণ করেছে বাংলাদেশে। সমসাময়িক কালে আপনার কোন মুসলিম দেশে এত বিপুল এবং বড় পরিমাণ আপনার জনগোষ্ঠী কোন একটি নির্দিষ্ট তারিখে রাজধানীর কোন শহরে সমবেত হয়নি এবং মার্চ করেন। এবং এর পরপরই ফলআউট হিসেবে যেটা আমরা দেখলাম সেটি হচ্ছে আমাদের সরকারি একটি প্রজ্ঞাপন বেরিয়েছে। সেটি হচ্ছে গত সরকারের আমলে আমাদের ই পাসপোর্ট যখন প্রদান করা হয় বা লঞ্চ করা হয়, তখন সেখান থেকে ইসরায়েল বিষয়ক যে ক্লজটি সেটি উবে গিয়েছিল, সেটি আবার পুনঃ সংস্থাপনের আদেশ জারি করা হয়েছে। অর্থাৎ দিস passport will be valid for all countries of the world except Israel, এই কথাটি আবার প্রযুক্ত হয়েছে বা প্রযুক্ত করার নির্দেশনা জারি হয়েছে। 1, 2। তৃতীয়ত, আপনি জানেন যে ইসরায়েল সবচেয়ে আপনার এমন একটি দেশ যেখানে পৃথিবীর সকল ভাষার, সকল দেশের নাগরিকেরা বসবাস করে। প্রতিটি ইসরায়েলি নাগরিকের একাধিক পাসপোর্ট আছে এবং আপনার ইন এ ওয়ে এটাকে বলা যেতে পারে মিনি ওয়ার্ল্ড। স্ট্র্যাটেজিক ডেপথ হয়তো নেই, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট পিস অফ ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আপনার সেমিটিক সকল রিলিজিয়নের সঙ্গে এই ভূমির সংশ্লিষ্টতা আছে। আপনার জুডাইজম, খ্রিস্টিয়ানিটি এন্ড ইসলাম পীঠস্থান জেরুজালেম বা হোলি ল্যান্ড, এবং লম্বা সময় ধরে মধ্যযুগে আমরা দেখেছি ধর্মযুদ্ধ সংগঠিত করতে এই অঞ্চলের দখল বা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়টি নিয়ে আমাদের সেই রিচার্ড দ্য লায়ন হার্ট এবং সালাদিন দ্য ম্যাগনিফিসেন্টের যে উপাখ্যান, সেটা তো আমরা সবাই জানি। এবং ওয়েস্টার্ন বাহিনী যখন ফিরে এসেছিল, তারা
প্রথমে গিয়ে হাজির হয়েছিল সালাউদ্দিন দ্য ম্যাগনিফিসেন্টের কবরে এবং সেখানে পা রেখে বলেছিল, উই হ্যাভ কাম ব্যাক সালাদিন। এবং সেই থেকে এখন পর্যন্ত আপনার যে অবস্থাটি বিরাজমান সেটি হচ্ছে বারংবার আরব মুসলিম দেশগুলো থেকে এই অবস্থার অবসান ঘটানোর জন্যে যুদ্ধ সংগঠিত হয়েছে। সে 48 বলুন, 67 বলুন, 73 বলুন, প্রতিবারই আপনার আরব বিশ্ব পরাজিত হয়েছে এবং ইসরায়েল নিজেকে ইনভেন্সিবল হিসেবে সপ্রমাণ করতে সক্ষম হয়েছে। এবং সম্প্রতি তারা যেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে, অর্থাৎ 2016-তে তারা আনভেইল করেছে পরিকল্পনাটি যে গাজা তারা মানব শূন্য করবে এবং গাজাবাসীদের তারা একটা কৃত্রিম দ্বীপ তৈরি করে ভূমধ্যসাগরে স্থানান্তর করবে। আর জায়নল্যান্ড, যে লার্জার ইসরায়েল, সেটি রিভার নাইল ইজিপ্ট থেকে শুরু করে সফল আরব তাইগ্রিস ইউফ্রেটিসের যে মিলিত প্রবাহ ইরাকে, সেই পর্যন্ত তারা বিস্তৃত করবে। অর্থাৎ এটা ইটস ইন দ্য মেকিং। তার অংশ হিসেবে তারা দক্ষিণ সিরিয়ার নিয়ন্ত্রণ ইতিমধ্যে গ্রহণ করেছে, লেবাননের উপর প্রেশার ক্রিয়েট করে রেখেছে, গ্র্যাজুয়ালি এবং শিওরলি আপনার ওয়েস্ট ব্যাংক তাদের তাবে নিয়ে আসতে যাচ্ছে। নর্দার্ন সৌদি আরবের যে ডেজার্ট, সেটা থেকে শুরু করে এই পোর্ট অফ ইলাত, এই অঞ্চল থেকে শুরু করে পুরো আপনার পূর্বমুখ এই অভিযাত্রা তারা অচিরেই শুরু করতে যাচ্ছে। তো বিষয় যেটি, সেটি হচ্ছে আপনার যত বেশি পরিমাণে এই ধরনের মার্চ হবে, তত বেশি পরিমাণে ইসরায়েলের দৃষ্টি আকৃষ্ট হবে এই অঞ্চলের প্রতি। আর 2700 বছর আগে আসিরীয় আপনার যে অনস্লট, তার সম্মুখীন হয়ে ইসরায়েলাইটদের 12টা ট্রাইবের মধ্যে 10টি ট্রাইব নিখোঁজ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে বনি মানাসা, এবং তারা 2700 বছর আগে এসে থিতু হয়েছে আমাদের ভারতের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে। এবং আমাদের যেখানটায় পর্যটকরা প্রায়শই খুব আনন্দের সঙ্গে ঘুরতে যান, খাগড়াছড়ি হয়ে রাঙামাটির যে পর্যটন কেন্দ্র, সেই এলাকায়ও একটা জুইশ ভিলেজ সংস্থাপিত ছিল বলে জানা যায়। আর এই এলাকায় প্রথম মানে নোন হিস্ট্রিতে ইহুদিদের প্রেজেন্সটা মূলত ইরাক থেকে আগত ইহুদিদের মাধ্যমে। আমাদের বাংলাদেশে 137 জন বাংলা ভাষাভাষী ইহুদি ধর্মাবলম্বী ব্যক্তি খুঁজে পাওয়া যায়, এবং তারা প্র্যাকটিক্যাল কারণে নিজেদের জিহোভাজ উইটনেস বলে পরিচয় দিয়ে থাকেন। সর্বশেষ প্রকাশ্যে আপনার বাঙালি ইহুদি যাদের প্রমিনেন্ট ভূমিকায় দেখা গেছে সিনেমায়, খুব জনপ্রিয় পাকিস্তান আমলের সিনেমা সিরাজউদ্দৌলা, সেই সিনেমায় মিস্টার কোয়েন ইংরেজের ভূমিকা অভিনয় করেছিলেন। আর মিস্টার কোয়েন ছিলেন রেডিও পাকিস্তানের একজন স্টাফ, এবং ৬৫ যুদ্ধের পরে বিষয়টা নজরে আসে, এবং ৭১-এ মহাস্বাধীনতা যুদ্ধের পরে কোয়েন ফ্যামিলি কলকাতায় চলে যায়, এবং কলকাতায় এখনো জুইশ প্রেজেন্স আছে, সিনেগগ আছে। আর সাউথ ইন্ডিয়াতে আপনার কেরালায় একটা থ্রাইভিং কমিউনিটি ছিল, তার একটি বড় অংশ ইমিগ্রেন্ট হয়ে চলে গেছে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে আপনি যদি প্রুভ করতে পারেন ইউ আর এ জু, ইউ হ্যাভ কনস্টিটিউশনাল রাইট টু হ্যাভ সিটিজেনশিপ ইন ইসরায়েল। সেই সূত্র ধরে প্রায় 12,000-এর মতো মিজো, তারা আপনার গোল্ডা মায়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকে ইমিগ্রেশন শুরু করে, এবং ভিয়া কাঠমান্ডু এল ইসরায়েলের যে এয়ারলাইন্স, তারা তাদের সেখানে নিয়ে যায়। এবং ইসরায়েলের চিফ রাবাই তিনি আইজলে এসেছিলেন, এসে স্বীকৃতি দিয়েছেন যে মিজোরামে বসবাসরত এই বনি মানাসা ডিসেন্ডেন্ট যারা তারা জেনুইন জু। তো ফলে ইমিগ্রেশনটা আরো সহজতর হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্সে আপনার এই বনি মানাসা
ডিসেন্ডেন্টরা মেজর এন্ড অ্যাবাভ র্যাঙ্ক পর্যন্ত উন্নীত হয়েছেন, এবং মানাসা কনস্ক্রিপ্টরা এই গাজা যে অ্যাট্রসিটিস তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এবং প্রায় 1000 খানেকের বেশি আপনার মিজো তারা সম্প্রতি এই যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের সলিডারিটি জানান দিয়েছেন লেবানিজ ফ্রন্টে এবং গাজা ফ্রন্ট। এইরকম একটি আবহ পটভূমি হিসেবে কাজ করছে, এবং ইসরায়েলের যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথ নাই, সেই কারণে তারা আর হয়তো বেশি আপনার মানাসা ইমিগ্রেন্টদের অ্যাবজর্ব করতে পারবে না। তার বদলে যেটি হবে, একটা সেকেন্ড ইসরায়েল গঠনের প্রক্রিয়া হয়তো শুরু হবে, যেটাকে আমাদের এখানকার রাজনীতিবিদেরা বলছিলেন খ্রিস্টান স্টেট, বেসিক্যালি জুডায়ো খ্রিস্টান স্টেট। আর আপনার সেটির হয়তো মানচিত্রটা ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার এই পুরো অঞ্চলের কোন কোন এলাকা জুড়ে বিস্তৃত হবে সেটা ভবিষ্যতে বলে দেবে। ইতিমধ্যে আমাদের সীমান্তে ভালো রকমের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে শোনা যাচ্ছে। 4টি চিনুক হেলিকপ্টার আপনার আমেরিকান বেল্ট প্রায় এক একটা 200 টন পর্যন্ত লজিস্টিক ক্যারি করতে পারে। তার মধ্যে 2টি গুয়াহাটিতে মোতায়েন আছে, এবং বিভিন্ন রকমের সট্রি পরিলক্ষিত হচ্ছে আমাদের সীমান্ত জুড়ে। তো সুতরাং একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি বিদ্যমান। ইন্ডিয়ান আর্টিলারি ব্যাটারি গুলো আমাদের সীমান্ত এলাকায় মোতায়েন আছে। বিশেষ করে আপনার এই শিলিগুড়ি নেক, যেটাকে আমরা চিকেন নেক বলছি, এই জায়গায় নানান রকমের সেন্সিটিভিটি আছে। এবং আজকে সন্ধ্যা থেকে আমাদের সীমান্ত জুড়ে ভারতীয়রা মুভমেন্ট, যেটাকে লোক চলাচল প্রায় বন্ধ করে দিয়েছেন বলে আমাকে ক্যাপ্টেন শচীন কর্মকার জানিয়েছেন ভারত থেকে আজকে রাতে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে নববর্ষের প্রাক্কালে সবারই সচেতন থাকা ভালো, কারণ ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। এবং আমাদের নতুন বছর আমাদের জন্য যাতে নতুন বার্তা নিয়ে আসে, আমরা যাতে কোনো রকমের ইভেনচুয়ালিটির সম্মুখীন না হই, সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তাহলে কি স্যার আপনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশের সীমান্ত এলাকা জুড়ে, যেহেতু আপনি বলছেন যে আপনাদের তথ্য মতে ভারতের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, তাহলে সেটি আমাদের সার্বভৌমত্বের জন্য কোনোভাবে হুমকির সম্মুখীন হতে যাচ্ছে? যতক্ষণ পর্যন্ত তারা তাদের টেরিটরিতে এক্সারসাইজ সীমাবদ্ধ রাখেন, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো এটা তাদের সভরেন অধিকার। যখনই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবেন, ডেফিনেটলি তখন আপনার পরিস্থিতি এমনটি থাকবে না। ইতিমধ্যে যেটি জানা যাচ্ছে যে বগুড়া থেকে আমাদের যে ব্যাটারিগুলো আছে সেগুলো উত্তরে সংস্থাপনের একটা উদ্যোগ মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে বলে অনেকে জানাচ্ছেন। তো আমরাও কিন্তু বসে থাকবো না ডেফিনেটলি, কারণ আপনার আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তারা যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে মোকাবেলার চেষ্টা করবেন, কোনো সন্দেহ নেই। আমাদের প্রয়াত পররাষ্ট্র সচিব মিজবাহুল কায়েস একটা চমৎকার উপাখ্যান হাজির করেছিলেন। ভারতের আপনার যারা প্রতিনিধি ছিলেন বাংলাদেশে, দীপমণি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে গল্পটা এরকম, জঙ্গলে হঠাৎ করে খুব হুটোপুটি শুরু হয়েছে, সিংহ বাঘ মহিষ যে যেদিকে পারছে দিক বিদিক দৌড়দৌড়িতে ব্যস্ত। তো সিংহর হঠাৎ দৃষ্টি আকৃষ্ট হলো, দেখলো বনের রাজা সিংহ যে চড়ুই পাখি সে কোথাও ছুটোছুটি না করে বরং উড়াউড়ি বন্ধ করে মাটিতে শুয়ে পড়েছে উল্টো বুক চিতিয়ে এবং ডানা বিস্তৃত করে। তো সিংহ বলল যে তুমি জানো না যে এরকম আকাশ ভেঙে পড়তে যাচ্ছে এই বনের উপরে, সেজন্য সবাই হুটোপুটি করে ছুটোছুটি করছে, তো তুমি উল্টো এরকম অবস্থান নিয়েছো কেন, তুমি কভার নিচ্ছ না বা পালাচ্ছ না কেন? তখন চড়ুই পাখি তাকে জানান দিয়েছিল বনের রাজাকে যে দেখো, আমার সামর্থ্য তো সীমাবদ্ধ, সীমিত,
কিন্তু আমি বুক পেতে অপেক্ষা করছি, যদি আকাশ ভেঙেই পড়ে আমার এই দুই ডানা এবং বুক দিয়ে আমি সেটা ঠেকানোর চেষ্টা করব। আমি ভীত নই। তো মির্জাউল কায়েস বলেছিলেন যে বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু আমরা কোন অবস্থায় বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, একটি সংবাদ আপনি দেখেছেন, আমাদের ঢাকায় যে মার্চ ফর গাজা এটিকে কেন্দ্র করে যে আজকে যে গাজায় হামলার বোধহয় বাড়ানো হচ্ছে বা বাড়ানো হবে, কেননা ঢাকায় যে মার্চ ফর গাজা যেটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, যে সমাবেশটি, এটি কোনো কারণে হোক ইসরায়েলের নজরে খুব ভালোভাবে আসার ফলে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা গাজায় অভিযান আরো দৃঢ় করবে। তো এটি কি আসলে উস্কে দেওয়ার মতো কোনো বিষয় হয়ে গেল কি, ভালো করতে যে অকল্যাণ? দেখুন, ইসরায়েল নিউজের মতে এত বড়সড় আপনার প্রো প্যালেস্টাইনিয়ান কনগ্রেগেশন সাম্প্রতিককালে কোনো দেশে, আরব কিংবা মুসলিম মেজরিটি দেশে পরিলক্ষিত হয়নি। এবং বাংলাদেশের ব্যাপারে তাদের ডেফিনেটলি একটা প্রত্যাশা আছে। Israel is the first country which recognized Bangladesh back on 29th of April 1971. এবং এই লক্ষ্যে আমাদের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী প্রয়াত খন্দকার মোশতাক আহমদ স্বাক্ষরিত একটি চিঠি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ামে পেয়েছি। তৎকালীন অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুলের নির্দেশে তিনি চিঠিটি পাঠিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে, যাতে নতুন সরকার এবং রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়। এবং তার অনুরোধে পরের দিন 29শে এপ্রিল 1971 ইসরায়েল আমাদের স্বীকৃতি প্রদান করেছিল। এবং আমরা এটা রেসিপ্রোকেট না করে 72-এ লিবারেশন পর তারা আবার দ্বিতীয়বার স্বীকৃতি প্রদান করেছে। তো ফলে তাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা তাদের যে পয়েন্ট, তাদের যে যুক্তি, সেটি বুঝবার চেষ্টা করব। ইসরায়েল মোস্ট পাওয়ারফুল নেশন ইন দ্য ওয়ার্ল্ড নাও। তারাই একমাত্র রাষ্ট্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করার সক্ষমতা রাখে। জুইশ যে লবি এইপ্যাক, এটি খুবই শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের নিরিখে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড সেই অর্থে। এবং আপনার এই বিষয়টি অনুধাবন করে পাকিস্তানের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভিজিটে যান, তিনি এই প্যাককে অ্যাড্রেস করেছিলেন এবং বলেছিলেন যে স্ট্র্যাটেজিক কারণে ইন্ডিয়ার সঙ্গে যদি আমরা কোপ করতে চাই, তাহলে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক ট্র্যাক টু হলেও মেনটেন করাটা অত্যাবশ্যক। এবং সেই যুক্তিতে যখন নর্দার্ন টেরিটরিজে ভূমিকম্প হয়েছিল, তখন পাকিস্তান ইসরায়েলের ত্রাণ সামগ্রী গ্রহণ করেছে। আর বাংলাদেশও নিজেদের অজান্তে 111 সরকারের সময় যখন সিডোর আক্রান্ত হয়েছিল, তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় যিনি নিয়োজিত ছিলেন ইফতেখার চৌধুরী, তার কাছে ইসরায়েল পত্র পাঠিয়েছিল ত্রাণ সামগ্রী প্রেরণের অনুমতি চেয়ে। তিনি বাঙালি কায়দায় ক্যাপ্টেন অ্যাভেন্স পলিসি পার্সু করেছিলেন। হাও বলেনি, নাও বলেনি। ইসরায়েল ঠিক কাটায় কাটায় 1 সপ্তাহ অপেক্ষা করে তাদের পুরো ত্রাণ সামগ্রী রেড ক্রিসেন্ট সোসাইটি অফ টার্কির মাধ্যমে বরিশাল ডিভিশনে তারা সেটি বিপণনের ব্যবস্থা করেছিল। 1 সপ্তাহের মধ্যে পুরো সামগ্রী বিতরণ করে তারপর পোস্টমর্টেমটা তারা এনশিওর করেছিল। তৎকালীন সবচেয়ে জনপ্রিয় বাংলা পত্রিকা 2 টাকায় পাওয়া যেত, 2 পৃষ্ঠার, নাইমুল ইসলাম খান সম্পাদিত আমাদের সময়ে সেই স্টোরি প্রকাশিত হয়েছিল যে ইসরায়েল সাফল্যের সঙ্গে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষ করেছে এবং সেটির পোস্টমর্টম সম্পন্ন করেছে। তো এই হচ্ছে বাংলাদেশ। আমরা চাই বা না চাই, জ্ঞাত অজ্ঞাত সারে এ ধরনের কাণ্ডগুলো পরিলক্ষিত হয়। এবং ন্যূনতম জ্ঞান আমরা রাখি কিনা আমাদের এই পপুলেন্স ইসরায়েল সম্পর্কে, আমার উইথ এ পিঞ্চ অফ সল্ট সন্দেহ আছে। আসলে আপনি যদি ইসরায়েলের সঙ্গে মোকাবেলা করতেই চান, আপনাকে তথ্য সমৃদ্ধ হতে হবে, আপনাকে জাগতিক অর্থে শক্তিশালী হতে হবে। আপনার আবেগ দিয়ে আর যাই হোক, ইসরায়েলের ধ্বংস কোনোভাবেই সম্ভবপর নয়। এবং সেটি অবাস্তব, অসম্ভব, এবং আরো বরং মিজারি ডেকে নিয়ে আসবে। যাদের উদ্দেশ্যে আপনি সমমনতা প্রকাশ করছেন তাদের নিরিখে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।
ধন্যবাদ। আমি জনাব ফাহাদ বিন জাহেদ আপনার কাছে আসছি। আপনি যদি স্যার একটু বলেন যে আপনি দেখেছেন একটি সংবাদ, সেটি হচ্ছে যে মার্কিন ভিসা নীতিতে বেশ কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এবং সে বিষয়ে ফক্স নিউজে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে, যেখানে আহ, যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও যিনি রয়েছেন, তিনি কথা বলেছেন, তিনি লিখেছেন যে বিশেষ করে শিক্ষার্থী এবং অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য এই ভিসা প্রদানের সময় আরো বেশি কড়াকড়ি এবং আরো বেশি এটিকে নজরদারির আওতায় আনা হবে। তো এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জন্য পরবর্তীতে কোনোভাবে কি এই ভিসা নীতি কঠোর হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে? থ্যাংক ইউ ফর asking me this question. আমি এটার উত্তর দেওয়ার আগে আমি আপনাদের দুজনকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় অতিথি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ভাই এবং আপনাকে জাফর ভাই, আপনাকে। তো এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ। I saw what he said. আজকে ইউএস সেক্রেটারি অফ স্টেট উনি আজকে যে কথাটা বলেছেন, মিস্টার রুবিও, he clearly said, quote unquote, no one is entitled to a student visa. খুব ইম্পর্টেন্ট কথা। দ্যাট মিনস এটাকে ফার্দার উনি এক্সপ্লেইন করেছেন এভাবে যে ধরুন আমার বাসা, সে বাসায় আপনাকে আমি ইনভাইট করলাম, আপনি আসলেন, আসার পরে ইউ আর পুটিং ক্র্যাপ অন মাই কাউচ, সো আই এম নট গোনা লেট ইউ স্টে ইন মাই হাউস, আই এম গোনা থ্রো ইউ আউট। হ্যাঁ, তো very clearly he said, we are giving you visa so that you come here to the state, and you study and you get a degree. That's it. You don't have to be a social activist on campus. খুব ক্লিয়ারলি কিন্তু উনি এই জিনিসটা বলেছেন আজকে, এবং যারাই এই ধরনের কাজ করছে তাদেরকে তারা খুঁজছে, এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গাতে তারা সার্চ করছে। And you know that they have very strong agencies. Department of Homeland Security আন্ডারে আপনার যদি আমি আইস বলি, or আপনার যদি এখানে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনস আছে, so very formidable agencies they have, right? তো এখানে তারা এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে, এবং যেই কোয়েশ্চেনটা আপনি করেছেন যে এটা কি কড়াকড়ি হবে কিনা, well, this is President Trump's administration and they have strict policies against visas, এবং এই পলিসিটা শুধুমাত্র কোনো ইন্ডিভিজুয়াল নেশনের জন্য না, এটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সব দেশের জন্য। তো তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টরা আমেরিকাতে যাবে, পড়াশোনা করবে, তারা শিখবে, জানবে, ডিগ্রি নিবে, মানে অ্যাক্টিভিটিটা অতটুকু পর্যন্ত যেন লিমিটেড থাকে, নট লাইক দে আর গানা গো ফর সোশ্যাল অ্যাক্টিভিজম বা পজেশন করবে, এগুলো তারা চাচ্ছে না। এটা খুব ক্লিয়ারলি বলা হয়েছে আজকে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে যেটা আমি আজকে এই নিউজটা দেখে একটু সারপ্রাইজড হয়েছি, সেটা হচ্ছে I was in Texas, as you guys know. So আমি দেখলাম যে টেক্সাসে আমার যে ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি অফ হিউস্টন, ওটারও ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের কয়েকজনের ভিসা কিন্তু রিভোকড হয়েছে। হ্যাঁ, আমি একটা নিউজ আজকে, মানে আমেরিকান একটা নিউজ দেখলাম। এবং নট অনলি ইউনিভার্সিটি অফ হিউস্টন, ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ড্যালাস, এটার 19 ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের ভিসা রিভোকড হয়েছে। নর্থ টেক্সাসের অনেকগুলো স্টুডেন্ট ভিসা রিভোকড হয়েছে। That means when you are vibrant and you are advocating things against Israel, the current Trump administration is not gonna tolerate that. মানে মেসেজটা হচ্ছে এরকম, তারা সোশ্যাল মিডিয়া, তারা ইনস্টাগ্রাম, তারা আপনার বিভিন্ন সাইটে গিয়ে তারা দেখবে, সার্চ করবে, সো গিয়ে যদি তারা দেখে তাদের এজেন্সিস গুলো যে yes this is something going on, তাহলে they are gonna revoke the visa.
হ্যাঁ, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে when someone receives the visa, it's not like it is the guaranteed permission to enter the US. I mean, you can only knock the door. Okay, I got the invitation. Visa is like the invitation. I got it. I go up there and I can knock the door. ওই ডোর নক করার পরে আপনাকে এন্টার করতে দিবে কিনা সেটা হচ্ছে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের জুরিসডিকশন। ঠিক আছে, এখন তারপরেও এন্টার হওয়ার পরে যে স্ট্যাটাস আছে, আমরা যেটাকে বলি যে ইউএসএ তে যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা যায়, দে আর আন্ডার সেভিস, রাইট, স্টুডেন্ট অ্যান্ড ভিজিটর এক্সচেঞ্জ প্রোগ্রামের যেটা আয়তাধীন থাকে। তো এই প্রত্যেকটা প্যারামিটারকে the President Trump's administration, they're serious about it. They're searching and they're going through, and if they find some act, as I mentioned before, then they may revoke the visa. ঠিক আছে, এবং এটা কোনো ইন্ডিভিজুয়াল নেশনের জন্য না, দিস ইজ ওয়ার্ল্ড ওয়াইড। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে একটু আগে আপনার সহবক্তা, আমাদের আরেকজন অতিথি যিনি, উনি বলছিলেন যে এই যে আমাদের পাসপোর্টে, বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল যে শব্দ দুটি ছিল, সেটি আবারও আনা হয়েছে, ফিরিয়ে আনা হয়েছে। তো এই বিষয়ে আপনার কাছে কি মনে হয়, এতে করে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহির্বিশ্বের সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কি কোনো ভাটা পড়তে পারে? আমি মনে করি যে ইট হ্যাজ টু উইংস, দুইটা প্যাথওয়ে আছে। ফার্স্ট যদি আমি দেখি তাহলে এক্সেপ্ট ইসরায়েল এই ফ্রেজটা কিন্তু আগেও ছিল এক সময়, হ্যাঁ, এন্ড দেন দে টুক ইট অফ। এরপরে এখন এটা কেন দিয়েছে, দেওয়ার পিছনে অফকোর্স উই হ্যাভ রিচড হিয়ার ইন আ ন্যাশনাল কনসেনসাস, যে না, আমরা আমাদের যে ইমোশন এবং আমরা ইসরায়েলের যে গণহত্যা চলছে বা জেনোসাইড চলছে, মানুষ, আমরা এটাকে যেভাবে দেখছি, আমরা সেটার এগেনস্টে আমরা সবাই আমাদের মতামত দিচ্ছি, আমরা প্যালেস্টাইনিদের পাশে আছি। এটা হচ্ছে বাংলাদেশের পপুলেশন, বাংলাদেশের মানুষের এবং রাষ্ট্রের একটা নীতিগত সিদ্ধান্ত, এবং সেটার উপর বেসিস করে একটা এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এগেন ইন দ্য পাসপোর্ট, ইন বাংলাদেশি পাসপোর্ট, যে এখানে এক্সেপ্ট ইসরায়েলটা আসবে। এখন কথা হচ্ছে যে প্রিভিয়াসলি বিকজ অফ দিস থিং আমেরিকার সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নষ্ট হয়নি বা সম্পর্কে কোনো ভাটা পড়েনি। ইটস নট লাইক উই হ্যাড কোল্ড রিলেশন উইথ দ্য ইউএস। কিন্তু একটা কথা এটার সাথে সাথে বুঝতে হবে, সেটা হচ্ছে যে কারেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রেসিডেন্ট ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটা টেক আছে দ্যাট might be different than some democratic president and his administration. So এটা আমরা টাইম গেলে বুঝতে পারবো যে এটার ফলে আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল যে রিলেশন আছে, সেখানে কোনো ধরনের এফেক্ট আসবে কিনা। I mean, they did it today. Today they implemented it. সিদ্ধান্ত হয়েছে, বাট টু সি দ্য এফেক্ট উই নিড টু ওয়েট। এখন এটা নিয়ে কোনো কংক্রিট কমেন্ট করা যাবে না। দিস ইজ মাই অপিনিয়ন। থ্যাংক ইউ। কিন্তু আমরা তো এর আগেও তো এটি আমাদের পাসপোর্টে অনেক দীর্ঘ সময় ধরেই লিপিবদ্ধ ছিল এই কথাটি। তখন তো আমরা আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য যে উন্নত রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সম্পর্কের ভাটা পড়েনি, আমরা দেখেছি। সম্পর্ক তো সম্পর্কের জায়গায় ছিল। তাহলে সেই জায়গা থেকে আপনি বলছেন যে এটি আরেকটু দেখার বিষয় রয়েছে, সামনের দিকে কি হতে পারে। কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা যখন প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন and his administration,
ওনারা যেভাবে ইসরায়েল বাংলা মানে ওনারা যেভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক বা তাদের ফরেন পলিসিস ডায়ালগস অর পার্টনারশিপ দ্য ওয়ে দে ওয়ার মেইনটেইনিং ইট I think President Trump, he has taken it one level higher. ঠিক আছে? This is my opinion. So, and you can see that the way they're responding. I mean, I didn't see this before, but now I see it. In US, they're going through social media. এবং যারাই প্রোটেস্ট করছে এবং আজকে কিন্তু Secretary of the State Rubio, he clearly said যে we're not going to give them permission for vandalizing and doing illegal acts on campus. এটা কিন্তু আজকে মেনশন করেছে। সো যদি এটা হয়ে থাকে, they are very serious about it. এবং Israel over the years is a very strong and tested allies for the US. তো এটা হয়েছে কি যে এক একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের যে পলিসি when it comes to Israel এটা একরকম, এর আগে ছিল একরকম, কিন্তু সবসময় আমেরিকার সাথে ইসরায়েলের একটা খুব পার্টনারশিপ, খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং I think he mentioned it rightly, Professor Kalimullah, he said that আপনার যে জিনিসটা উনি একটু আগে আমাদেরকে মেনশন করলেন যে ইসরায়েলের যারা লবিস্ট আছে, হ্যাঁ, some of them are second generation Americans, third generation Americans, and they're sitting in House and Senate. So ইসরায়েলের যে লবিস্ট ফার্ম বা তাদের যে অর্গানাইজেশন আছে, তারা যেভাবে আমেরিকার পলিসিকে ইনফ্লুয়েন্স করতে পারে, it's not possible for other nations to influence it like that. তো আমি এটাতে ওনার সাথে কমপ্লিটলি এগ্রি করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। জনাব কলিমুল্লাহ, আমি আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে সম্প্রতি ভারত বাংলাদেশের সাথে ট্রানশিপমেন্ট বাতিল করেছে। আবার আপনি কিছুক্ষণ আগেই শুরুতেই স্যার বলছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে একটি রণ অবস্থা রয়েছে, এমন একটি বার্তা আপনি দিচ্ছিলেন, যেহেতু সেখানে ভারতের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো। তো এই যে ট্রানশিপমেন্ট বাতিল এবং ভারতের সাথে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, আপনি আজকে যেটি হালনাগাদ তথ্য দর্শকদের সামনে তুলে ধরলেন, এটি কি কোনো যোগসূত্র রয়েছে যে এই জন্য আগে বাতিল করা হলো, তারপরে এই অবস্থা বা বিষয়গুলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই প্রসঙ্গটিতে আসবার আগে আমার সহ আলোচকের কথার সূত্র ধরে আমি যেটি বলবো, আমার জানা মতে অন্তত 3টি অকেশনে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নরমালাইজ করে। তো আমাদের এই সার্কভুক্ত দেশের মধ্যে আপনার নেপালে ইসরায়েলের ফুল ফ্লেজেড এমবাসি আছে, কাঠমান্ডুর লাজেমপাট এলাকায়, ভারতের রাজধানী নয়াদিল্লির আওরঙ্গজেব রোডে, তারপরে আমাদের 100% মুসলিম কান্ট্রি যেটি এই সাবকন্টিনেন্টে, সেটি হচ্ছে মলডিভ আইল্যান্ডস, তারাও নরমালাইজ করেছে। পরবর্তীতে অবশ্য এই গাজা অ্যাট্রোসিটির প্রতিবাদে তারা আপনার নন রেসিডেন্ট যে মিশন ছিল দিল্লিতে, এটা কুল করে দিয়েছে। আবার আমাদের এই অঞ্চলে পাকিস্তানের সঙ্গে তাদের ট্র্যাক 2 সম্পর্ক আছে। মিয়ানমারে তাদের ফুল ফ্লেজেড আপনার এমবাসি আছে, এবং মিয়ানমারের যে ক্ল্যান্ডেনস্টাইন নিউক্লিয়ার প্রজেক্ট, আণবিক বোমা তৈরির যে প্রকল্প, সেখানে ইসরায়েল সহায়তা প্রদান করে থাকে অ্যালংসাইড নর্থ কোরিয়া। আর এখানে যে অবস্থাটি, মুম্বাই হচ্ছে বাণিজ্যিক ক্যাপিটাল বলতে পারেন ভারতের, সেখানে ইসরায়েলের কনসুলেট আছে। আমাদের নিকটতম প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, যেটি বাংলা ভাষাভাষী, সেখানে ইসরায়েলের মেকশিফট কনসুলেট আছে। এবং আমাদের পুরো বর্ডার বেসিক্যালি কিন্তু বিএসএফ, আসাম রাইফেলস প্রভৃতি যে অক্সিলারি বাহিনীগুলো আছে,
তারা বা আপনার সিভিল যে বাহিনী আছে, তারা ইসরায়েলের সহায়তায়, ইসরায়েলের অ্যাডভাইজরি যে সহায়তা তা নিয়ে শতভাগ নিচ্ছিদ্র ভিজিল কার্যকর করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট প্রদান করা হয়েছে এবং তা দিয়ে তারা এখন দিন রাতে কোনো পার্থক্য নেই। আর ইসরায়েলির যে মডেলটা, সেটা তারা আমাদের বর্ডারে কার্যকর করেছে, অর্থাৎ ইমপ্যানিগ্রেবল এবং ইনভিনসিবল বর্ডার ম্যানেজমেন্ট, যে জন্য তারা কাঁটাতারের বেড়া সর্বত্র কার্যকর করেছে এবং এর পাশাপাশি ওয়াচ টাওয়ার সংস্থাপন করেছে। তো ফলে ইন এ ওয়ে ইসরায়েল কিন্তু সেই আপনার লেভেন্টে ভেবে আত্মপ্রসাদ লাভ করলে কোনো লাভ নেই, তৃপ্তির ঢেকুর তুলেও লাভ নেই। ইসরায়েল ইজ ভেরি মাচ ইন আওয়ার ডোর স্টেপস, অল ওভার, অল অ্যালং আওয়ার বর্ডার। তো সেই কারণে আপনার এই বিষয়টা আপনি যদি ওই অবস্থায় নিয়ে যান নিজেকে, যে একটা হরিণ ছুটোছুটি করতে গিয়ে লতা পাতায় আটকে গেছে, মুখটা ঢাকা, শরীরটা অনাবৃত, এবং হরিণ হয়তো ভাবছে যে আমাকে কেউ দেখছে না। বাংলাদেশের অবস্থাটা হয়েছে সেরকম। ফেলানি কেন এই পরিস্থিতির সম্মুখীন হলো যে তার লাশ লটকে থাকলো? বেসিক্যালি বিকজ অফ ইসরায়েলি ইনভলভমেন্ট alongside our border. ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু বিনিয়োগ ইস্যুতে আসতে যাচ্ছি জনাব ফাহাদ জাহেদ আপনার কাছে, যে আপনি তো দেখেছেন যে বাংলাদেশে বিডা আয়োজিত 4 দিনের সম্মেলন হয়েছে এবং সেখানে বিনিয়োগ নিয়ে অনেক প্রত্যাশা আমরা রেখেছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের জন্য বিনিয়োগ আসবে আশা করা যাচ্ছে, সেই প্রত্যাশা ছিল। তো আজকে একটি বিষয় এসেছে, জনাব আশিক চৌধুরী যিনি আছেন বিডার চেয়ারম্যান, তিনি বলেছেন যে গণমাধ্যমকে যে সম্মেলনে বিভিন্ন দেশের যে অংশগ্রহণ ছিল সেখানে তারা এসে পার্টনার যারা ছিলেন, পার্টনার হিসেবে তারা ব্যয় করেছেন 1.5 কোটি টাকা এবং সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা। আর তার বিনিময়ে আমাদের কাছে বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে 3,100 কোটি টাকা। এখন পর্যন্ত বিনিয়োগের একটি সম্ভাবনা দুয়ার খুলেছে, এটি মন্তব্য করেছেন। আপনার কাছে কি মনে হয় যে প্রকৃতপক্ষেই বাংলাদেশের জন্য এই ধরনের বিনিয়োগ, বাংলাদেশের জন্য বিনিয়োগ যুক্ত হতে পারে? এই যে সম্মেলন হয়েছে সেটি সফল সে ব্যাপারে অবশ্য গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে, আপনি দেখেন। তো সেই জায়গা থেকে আমাদের যে 3,100 কোটি প্রায়, এটি একটি বিনিয়োগের প্রত্যাশা জায়গায়। জি, আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি এখানে একটু কথা বলি, সেটা হলো যে ফার্স্ট এন্ড ফরমোস্ট যখনই আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, এখানে কিছু জিনিস আছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দ্য স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি, আপনার কান্ট্রি কতটুকু স্টেবল আছে, এটার সিকিউরিটি মেজার্স কেমন আছে, ঠিক আছে? এবং বিদেশ থেকে যে ভদ্রলোক আসবেন বা যে গোষ্ঠী বা কোম্পানি আসবেন, ওনারা যে বিনিয়োগটা করবেন, ওনারা এদেশের সরকার থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। ফোর্থ হচ্ছে গিয়ে যে তার যে প্রোডাক্টটা যে সে প্রস্তুত করছে, তৈরি করছে, এটা অফকোর্স এখানে বিনিয়োগ আসলে, ইনভেস্টমেন্ট আসলে ফ্যাক্টরিজ হবে, সেখানে শ্রমিক দরকার, এবং এখানকার শ্রমিকদের নেচার কেমন, এটাও কিন্তু তারা ইভ্যালুয়েট করবে, ঠিক আছে? এবং এন্ড প্রোডাক্ট যেটা বের হবে সেটা বাংলাদেশ থেকে যখন আরেকটা দেশে ওনারা এটাকে আপনার কি বলে পাঠাবেন, মানে শিপমেন্ট করবেন, সেই প্রসেসটা কতটুকু স্মুথ হবে, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিনিয়োগের জন্য, ইনভেস্টমেন্টের জন্য। এখন আমাদের ইউনো একটা সম্মেলন হয়েছে, বিনিয়োগ সম্মেলন হয়েছে, এটাকে আমি পজিটিভলি দেখি, ভেরি নাইস থিং। এবং এখানে অনেক কোম্পানি এসছেন, lot of Chinese big shots they came, এবং rest of the companies from rest of the
nations. তো এখানে একটা জিনিস হচ্ছে কি যে একটা আশ্বাস পাওয়া গিয়েছে, আপনি যেটা বললেন, ইফ আই এম নট রং, যে প্রস্তাব এসছে যে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। এখন এটা তো প্র্যাকটিক্যালি এটার এক্সিকিউশন হতে হবে। তো প্র্যাকটিক্যাল এক্সিকিউশনের আগে ওই যে আমি যে ক্রাইটেরিয়াস গুলোর কথা বললাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তো ডেফিনেটলি তারা ইভ্যালুয়েট করবেন। ইন অ্যাডিশন টু দ্যাট অনেক এখানে ফিজিবিলিটি স্টাডি আছে, সেগুলো সবকিছু করার পরে দেখা যাবে, বোঝা যাবে যে হাউ মাচ ইনভেস্টমেন্ট উই আর গেটিং, বাট এনি ইনভেস্টমেন্ট ফর আওয়ার কান্ট্রি, this is beneficial, this is going to create jobs where we can rehabilitate our unemployed people. এটা খুবই ভালো। তো এটাকে এফেক্টিভ করার জন্য যে কার্যকরী ব্যবস্থাগুলো নেওয়ার দরকার সেটা নিতে হবে। এবং আপনার রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে ইন্ডিয়া যে ট্রান্সশিপমেন্টটা, যে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে বা ক্লোজ করে দিয়েছে সেই উইন্ডোটা, এটাও কিন্তু একটা ফ্যাক্টর আমি মনে করি। ঠিক আছে, আপনার নেইবারিং যে কান্ট্রি যেটা আপনাকে ঘিরে আছে, সেটার মধ্যে দিয়ে যখন আপনি গুডসকে পাঠাতে পারবেন এবং ওদেরও পোর্টের থেকে যখন এটাকে আপনি আরেক জায়গায় শিপমেন্ট করতে পারবেন, এটা অবশ্যই আমাদের দেশের জন্য বেনিফিশিয়াল। তো ছিল বলতে হবে, যেহেতু এখন এটা বন্ধ হয়ে গিয়েছে, সামনে যদি আবার চালু হয় খুবই ভালো। এটাও কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জন্য এই জিনিসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে দেখতে হবে যে কোন কোন খাতে বিনিয়োগ আসতেছে, এবং সেইগুলোতে আমাদের ওই জায়গাগুলো, ওই খাতগুলো আমাদের কান্ট্রির জিডিপিতে, টোটাল যে জিডিপি সেখানে কেমন কন্ট্রিবিউশন রাখতে পারে। ঠিক আছে, বা ফর এক্সাম্পল আপনি বোধহয় দেখেছেন এটা, যে আমাদের কিন্তু অন্যতম বড় বিজনেস হচ্ছে গিয়ে টেক্সটাইল এন্ড গার্মেন্টস। সো এটার পাশাপাশি আর কোন ফিল্ডকে বিদেশি বিনিয়োগ নিয়ে এসে ওই পর্যায়ে নেওয়া যায়। আমরা কিন্তু আপনি দেখবেন যে এই যে যেটাকে বলে গার্বেজ, এই গার্বেজ থেকে রিজেনারেটিভ যদি কোনো কিছু প্রোডাক্ট বের করা যায়, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সারা বিশ্বে হচ্ছে। এবং এক সময় আমরা দেখতাম যে আপনার এই যে ব্র্যান্ডের যে সমস্ত স্নিকার আছে, নাইক, এডিডাস, এখন রিসেন্টলি আমি একটা সেদিন দেখলাম যে এটার ভেতরে পাটের সুতা তারা ব্যবহার করছে, পাটের মতো, আর এটাকে হতে পারে রিজেনারেটিভ ফাইবারও হতে পারে। এই ফিল্ডগুলো খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা টেক্সটাইলে এবং গার্মেন্টসে আমরা একটা অলরেডি জায়গা করে নিয়েছি, স্ট্রং জায়গা করে নিয়েছি, আমরা আস্তে আস্তে রিজেনারেটিভ ফাইবারের দিকে যেতে পারি কিনা, এটার প্রচুর ডিমান্ড আছে। এই ফিল্ডে চাইনিজরা কিভাবে হেল্প করতে পারে বা অন্য নেশন কিভাবে হেল্প করতে পারে। আমেরিকার বিনিয়োগ আমাদের এনার্জি খাতে যদি আসে, দিস ইজ গোনা বি ট্রেমেন্ডাস। বাট এই যে 4-5টা যে ক্রাইটেরিয়া গুলো বললাম, ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের নেইবারিং যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, ব্যালেন্স সম্পর্ক, আত্মমর্যাদা বজায় রেখে একটা ব্যালেন্স সম্পর্ক মাধ্যমে আমরা কিভাবে আমাদের এই জিনিসটাকে এই আপনার ইনভেস্টমেন্টের পরে গ্রোথের পরে প্রোডাক্টিবিলিটি, এগুলাকে কিভাবে আমরা সুন্দর করতে পারি, নরমালাইজ করতে পারি, এটা চিন্তা করতে হবে। বিকজ অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ট্রেড ইজ আ মাল্টি ফাংশনাল অ্যাক্টিভিটি। ট্রেডটা কিন্তু মাল্টি ফাংশনাল অ্যাক্টিভিটি, এটাতে আপনাকে সবাইকে একসাথে কিন্তু এটাতে কানেক্ট করতে হবে, দেন ইউ সি দ্য রেজাল্ট। তখন কিন্তু এন্ড প্রোডাক্টটা দেখে অনেক ভালো লাগে, গ্রোথটা দেখে অনেক ভালো লাগে। I'm pretty sure we have smart people here and they're going to take initiatives, এবং আমি I hope that ভালো কিছু হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি জনাব ডক্টর কলিমুল্লাহ স্যার, আপনার কাছে শেষের দিকে চলে এসেছি। আমি এটি শেষের দিকে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে অবস্থায় রয়েছে,
দিয়ে যাচ্ছে সম্পর্কের উন্নতি তেমনটা হয়তো বা পরিলক্ষিত হচ্ছে না, সেটি অনেকেই মনে করছেন। তো এই বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য রয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের সাথে সম্পর্ক পুনর্জীবিত করার জন্য, এবং ভারতের পক্ষ থেকেও একই রকম কোনো উদ্যোগ রয়েছে কিনা বাংলাদেশের সাথেও সম্পর্কটিকে সহজ করার জন্য? ধন্যবাদ। ভারতের পক্ষ থেকে সাফ যেটি জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকার আসীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো রকমের রাফোসমেন্টে যাবেন না, পিরিয়ড। আর আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি যথেষ্ট অ্যামিয়েবল একটা পোস্টার দেখাচ্ছেন, একটা ইউটার্নের মতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে টু লিটল টু লেট। আমরা যে ধরনের প্রভোকেটিভ স্ট্যান্স গুলো প্রদর্শন করেছে বা আমাদের পক্ষ থেকে করা হয়েছে, তার সঙ্গে এই যে জেস্টার, সেটা মানে আপনার সম্পর্ক শীতল অবস্থায় নিয়ে গিয়ে নতুন করে জেস্টার দেখানোর যে চেষ্টা, সেটা ব্যক্তি পররাষ্ট্র উপদেষ্টার বিষয় না সরকারের সামগ্রিকভাবে বর্তমান সরকারকে যারা ওন করেন তাদের সবার অবস্থান, এটা যতক্ষণ পর্যন্ত ক্ল্যারিফাইড না হবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা মুশকিল। আপনি খেয়াল করে দেখেন, আপনার ব্যাংককে যখন আমাদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ দেখানো হলো যে আমরা সাক্ষাৎ করতে চাই, আমাদের সরকার প্রধান সাক্ষাৎ করবেন, তখন ভারত আমাদেরকে রীতিমতো পারসুয়েট করতে সক্ষম হলো যে আমাদের লিখিতভাবে আবেদন করতে হবে অন রেকর্ড। এটা কিন্তু তার ডকুমেন্ট হিসেবে রেখে দিলেন। আমরা আবেদন করলাম, তারপর আবার আমাদেরকে এই ফর্মাল সাক্ষাতের প্রাক্কালে আমাদের ডেলিগেশন প্রায় 27 মিনিট দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে সামাজিক মাধ্যম থেকে আমরা অবগত হলাম। তার মানে এক ধরনের মানে শীতল শ্রাগ অফ করার মতো বার্তা কিন্তু দেয়া হয়েছে। তো আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে যতটুকু পরিমাণে পারা যায় অ্যাকোমোডেট করার, সেটা আমরা করবার চেষ্টা করেছি। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা সেই রকমের কনসিলিয়েটরি বার্তাই প্রদান করবার চেষ্টা করেছেন, কিন্তু এতে চিরে ভিজবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত ও বিশ্লেষণ আমাদের দর্শকদের জন্য তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে আজকে যোগ দেয়। সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের কথা শোনার জন্য। আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মুখ থেকে যেসব বিশ্লেষণ উঠে এসেছে সেগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন অতিথি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি।